তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব ২ অভিশপ্ত ফটকের ওপারে। ফটকের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয়ে রাজবাড়ির ভেতরে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। মনে হচ্ছিল ফটকের ভেতর আর বাহিরের পৃথিবী সম্পূর্ণ আলাদা। আমি আর রাকিব স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আর ফটকের দুই প্রহরী তাদের কালো গভীর চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না, কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। সেই নারীর হাসি। এবার শব্দটা ভেসে এলো রাজবাড়ির ভেতর থেকে। তারপরই দূরে কোথাও ঢোল বাজতে শুরু করল। ধুম ধুম ধুম। সঙ্গে সঙ্গে শত শত নুপুরের ঝনঝন শব্দ, যেন একসাথে অনেক নারী নাচতে শুরু করেছে। রাকিব আমার হাত চেপে ধরল। চল যাই। আমি তার দিকে তাকালাম। জীবনে প্রথমবার দেখলাম রাকিবের মুখে এত ভয়। ছোটবেলা থেকে ওকে আমি চিনি। শ্মশানে রাত কাটিয়েছে, নদীর চরে একা ঘুরেছে, ভূতের গল্প শুনে হাসাহাসি করেছে। সেই রাকিব আজ কাঁপছে, কিন্তু অদ্ভুতভাবে আমার নিজের চলে যেতে ইচ্ছে করছিল না, বরং মনে হচ্ছিল আমাকে ভেতরে যেতেই হবে। একটা অদৃশ্য শক্তি যেন টেনে নিচ্ছে। আমার মাথার ভেতর একটা কণ্ঠস্বর বারবার বলছে, ভেতরে এসো, আমরা অপেক্ষা করছি। আমি চমকে উঠলাম, চারপাশে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা আমি স্পষ্ট শুনেছি। রাকিবও যেন কিছু শুনেছে, কারণ সে ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি শুনলি? আমি কি? রাকিব, কেউ ডাকতেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি উত্তর দিলাম না। ঠিক তখনই ক্যাচ। আমরা দুজনেই তাকালাম। ফটকটা নিজে থেকেই খুলতে শুরু করেছে, ধীরে ধীরে, একদম ধীরে। লোহার বিশাল দরজা দুটো শব্দ করতে করতে খুলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রহরী দুজন একটুও নড়ল না। তারা শুধু আমাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই আলোতে আমি কয়েক সেকেন্ডের জন্য যা দেখলাম, তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ প্রহরীদের পা মাটিতে ছিল না, তারা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছিল। আলো নিভে যেতেই দৃশ্যটা অদৃশ্য হয়ে গেল। আমি চোখ মুছে আবার তাকালাম। এবার সব স্বাভাবিক। মনে হলো হয়তো ভুল দেখেছি, কিন্তু রাকিব আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, ওরা মাটিতে দাঁড়ায় নাই। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমিও একই জিনিস দেখেছি। এরপর এমন কিছু ঘটল যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, যার কোনো ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। ফটক পুরোপুরি খুলে যাওয়ার পর দুই প্রহরী একসাথে মাথা নত করল, যেন কোনো রাজকীয় অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছে। তারপর একসাথে বলল, স্বাগতম। আমি আর রাকিব জমে গেলাম, কারণ এতক্ষণে প্রথমবার তারা কথা বলল। আর তাদের কণ্ঠস্বর মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল শত শত মৃত মানুষের কণ্ঠ একসাথে কথা বলছে। একটা কণ্ঠ নয়, অনেকগুলো কণ্ঠ, সব একসাথে। রাকিব চিৎকার করে উঠল, চল পালাই। কিন্তু ঠিক তখনই আমার চোখ পড়ল রাজবাড়ির মূল ভবনের দিকে। দোতলার একটি জানালায় কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু, একজন নারী। আমি তাকিয়ে রইলাম। নারীটি ধীরে ধীরে মাথা তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই। তারপর সে হাসল, একটা ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। আর ঠিক তখনই সমস্ত আলো নিভে গেল। পুরো রাজবাড়ি অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হঠাৎ আবার সব আলো জ্বলে উঠল। আমি দ্রুত জানালার দিকে তাকালাম, কেউ নেই, জানালাটা খালি। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না আমরা স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না, কারণ আমরা খেয়াল করলাম আমাদের পিছনের রাস্তা নেই। আমি অবাক হয়ে পিছনে তাকালাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম, যে পুকুরটা ছিল, সব অদৃশ্য। পেছনে এখন শুধু কালো কুয়াশা, যেন পৃথিবীর শেষ প্রান্ত। আমার মুখ শুকিয়ে গেল। রাকিব কাঁপা গলায় বলল, আমরা ফাঁদে পড়ছি। সাকিবের কথা শেষ হতেই ফটকের ভেতর থেকে একদল মানুষ বেরিয়ে এলো। তাদের পোশাক দেখে মনে হচ্ছে বহু শত বছর আগের মানুষ। পুরুষেরা রাজকীয় পোশাক পরেছে, নারীরা সোনার সজ্জিত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারা কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে আমরা তাদের কাছে অদৃশ্য। তারা নিজেদের মধ্যে কথা বলছে, হাঁটছে, যেন কোনো উৎসব চলছে। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের পাশ দিয়ে গেল।
আর সেই মুহূর্তে আমি দেখলাম ছেলেটার শরীরের নিচের অংশ নেই, কোমরের নিচে শুধু কালো ধোয়া। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। রাকিবও দেখে ফেলেছে, তার ঠোঁট কাঁপছে। তারপর একজন বৃদ্ধ আমাদের পাশ দিয়ে হেঁটে গেল। তার মুখের অর্ধেকটা নেই, মনে হচ্ছে কোনো জন্তু কামড়ে ছিঁড়ে নিয়েছে, কিন্তু সে নির্বিকারভাবে হাঁটছে, কথা বলছে। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি। এরা কারা? মানুষ নাকি মৃত মানুষ? ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে আর্তনাদ ভেসে এলো। আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল যে আশপাশের সব শব্দ মুহূর্তে থেমে গেল। ঢোল থেমে গেল, নাচ থেমে গেল, হাসি থেমে গেল, সবাই স্থির। পুরো রাজবাড়ি নিস্তব্ধ। তারপর দূরে কোথাও একটা ঘণ্টা বাজল। ঢেং ঢেং ঢেং। একবার, দুইবার, তিনবার। সঙ্গে সঙ্গে চারপাশের সবাই মাথা নিচু করল। মনে হচ্ছিল তারা কাউকে ভয় পাচ্ছে, কাউকে সম্মান করছে, অথবা কাউকে এড়িয়ে চলতে চাইছে। এরপর আমি প্রথমবার সেই নামটা শুনলাম। ভিড়ের মাঝখান থেকে কেউ ফিসফিস করে বলল, রানীমা জেগে উঠেছেন। আরেকজন কাপা গলায় বলল, আজ আবার রক্ত লাগবে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি রাকিবের দিকে তাকালাম। আমরা দুজনেই বুঝলাম আমরা এমন এক জায়গায় ঢুকে পড়েছি যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এখনো পর্যন্ত আমাদের কেউ দেখেনি, কিন্তু যদি দেখে ফেলে তাহলে কি হবে? তো ঠিক সেই মুহূর্তে আমাদের পেছন থেকে একটা বরফঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল, আর একটা নারীকণ্ঠ ফিসফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছ? পর্ব 3 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন।